রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন যার ষষ্ঠ বই বেরোচ্ছে, কিন্তু প্রথম উপন্যাস কিজি তাহানিন। কিজি, আপনার এই বইটার নাম চনরকি। চনরকি মানে কি, কেন এই নাম? চনরকি এই মানে উপন্যাস লেখবার পর যখন আমি আমার মূল ভাবনা যেটা মাথায় আসলো যে আমাকে বারবার এই প্রশ্নেরই উত্তর দিতে হবে, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগছে, কোনো সমস্যা নেই। চনরকি অভিধানে নেই শিমু। চনরকি হচ্ছে উত্তরবঙ্গে একটা ওদের কথ্য ভাষার মধ্যে আছে, যেটা হচ্ছে রেশম পোকার খাঁচা। আচ্ছা। তো আমার যে উপন্যাসটা, আসলে উপন্যাসের পেছনের গল্পটা আরো ইন্টারেস্টিং হয়, সবসময়ই হয়। আমার এই উপন্যাসটা আমি তখন লিখছি চলমান, আমি অফিসের একটা দাপ্তরিক কাজে ওই উত্তরবঙ্গে গেছি এবং একটা সেখানে এখন রেশম তাঁতি যারা আর কি চাষ করেন, সেখানে গল্প করতে করতে উনি আমাকে দেখালেন সেই খাঁচাটা, যেটা হচ্ছে চনরকি। আমি ফিরে আসছিলাম, আমি আবার ঘুরে তাকালাম, হচ্ছে কি নাম? চনরকি। হচ্ছে আপনি লিখেন তো চনরকি। আমি দেখলাম আমি যা লিখছি এটা এটা কিভাবে সম্ভব, এটা কি কোনো ঐশ্বরিক ঘটনা, কোনো আসলে একটা স্পিরিচুয়াল ব্যাপার কিনা আমি জানি না। এই শব্দটা কেন আমার সামনে ওই মুহূর্তে আসলো, কারণ আমার উপন্যাসের বিষয়টি এই 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 জীবনকে ঘিরে। আপনার উপন্যাসের খাঁচা তখন পর্যন্ত রেডি ছিল? খাঁচা, হ্যাঁ, সেই খাঁচাটা খুলে গেল এবং আমি দেখলাম যে চনরকি ছাড়া তো এই উপন্যাসের আর কোনো নাম হতেও পারে না। এবং চনরকিটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল। আসলে এটা কোনো আরোপিত কিছু না, এটা ঘটনার একটা আমাকে ঘটনাটা সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে কোনোভাবে। এই নামে কি কোনো ক্যারেক্টার আছে উপন্যাসে? না, এটা আসলে একটা কনসেপ্ট। হ্যাঁ, এটা একটা ফিলসফি। এবং ফিলোসফিটা কি? আপনি কনসেপ্ট বললেন, ঠিক আছে, ফিলোসফিটা কি? ফিলোসফিটা হচ্ছে যেটা আমি ফ্ল্যাপেও লিখেছি, আমি এর বাইরে হয়তো বা এখন না বলাই ভালো, পরে পাঠকরা আগ্রহ হারিয়ে ফেলবে, যে চনরকি আসলে কি। রেশম পোকার যখন খাঁচাটা থাকে, কিছু রেশম পোকা সেখানে থাকে, তাই তো। তো তারপরে সেখান থেকে কিছু পোকাকে নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তারা প্রজাপতি হয়ে উড়ে যায়, বংশ বিস্তার করে, নতুন পোকা তৈরি হয়। আর কিছু পোকাকে নিয়ে ফুটন্ত পানিতে আসলে ডুবিয়ে সেখান থেকে সুতা তৈরি হয়। তো এখানে যে মূল চরিত্র কাজলি, একটি কিশোরী, ৯০ দশকের ঢাকার, যার একটা কলোনি জীবনে বড় হওয়া, সেই চনরকি মন্ত্রটা খুঁজে পায় এবং সে তার জীবনের সাথে কিভাবে চনরকিকে আসলে একটা একটা জায়গায় একটা আতশ কাচে চনরকিকে দেখতে পায়, সেটি হচ্ছে এই উপন্যাসের মূল বিষয়। বাহ, দারুণ। ষষ্ঠ বই, প্রথম উপন্যাস। উপন্যাস নিয়ে কোনো ভীতি আসলে কি ছিল আপনার? বইয়ের তালিকা হিসেবে দেরি কেন করলেন? হ্যাঁ, ভীতি ছিল না। এটাকে ভীতি বলা যায় কিনা জানি না, কিন্তু আমি একটু আসলে প্রিপেয়ার্ড হয়ে আসতে চাচ্ছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে যখন আমি লিখছি, আমার লেখাটাও কিন্তু তখনই বই প্রকাশ, বা যখন আমাকে আমার কিছু পাঠক বলেছে এবার আমরা বই চাই। এবং একসময় আমি পাঠকদের থেকে বারবার শুনছিলাম যে আপনার উপন্যাস চাই, কারণ আপনার অনেক ছোট গল্পের মধ্যে উপন্যাসের বীজ লুকিয়ে আছে। তো সেটা তখন আমাকে খুব ভাবাতো আসলে এক সময়। এই উপন্যাসের ধারণা আমার কাছে এসছে 4 বছর আগে। আমি 2.5 বছর বা 3.25 বছর ধরে লিখেছি। তো আমার কাছে গত বছরই আসলে প্রকাশ করার কথা, আমি সন্তুষ্ট ছিলাম না। তো আসলে এটা একটা দীর্ঘ পরিকল্পনা এবং কিছুটা ভীতি যদি বলেন সেটা তো বটেই। এটা একটা সহজ কাজ না, এখানে অনেক অনেক পরিশ্রম এবং যুক্তির খেলা আছে, কল্পনা তো বটেই। আপনার গল্প দুর্দান্ত, আমরা একাধিক গল্পের বই আমরা পড়েছি। আমি যেটা জানতে চাই, আপনার লেখালেখির প্রক্রিয়াটা, এই যে আপনি উপন্যাসের ক্ষেত্রে 4 বছর সময় নিয়েছেন, দীর্ঘ সময় ধরে লিখেছেন, এবং আমি নিশ্চিত সেটা সম্পাদনা পর্বে আরো অনেকের নিশ্চয়ই ইনপুট আছে। আপনার এই লেখালেখির প্রক্রিয়াটা কখন আপনি আসলে চূড়ান্তভাবে মনে করেন যে ওকে, ইটস ডান, এখন এটা পাবলিশারকে দেওয়া যেতে পারে? যখন আমার চোখ ক্লান্ত হয়ে যায়, আমার মন বলে যে এবার এই চরিত্রগুলোকে মুক্তি দাও, ততদিন পর্যন্ত আমি আসলে সেটি নিয়ে নাড়াচাড়া করি। ছোট গল্পের ক্ষেত্রে কি হয়, যদি খুব সৎভাবে বলি শিমুল, ছোট গল্পের ক্রাফটটা আমার এখন জানা,
বোঝা, কারণ এটা অনেক বছর ধরে লিখছি তো এটা আমি জানি। উপন্যাসটা আমি নিজে যতদিন আমার না মনে হয়েছে যে আমি প্রতিটা চরিত্রের প্রতি আসলে জাস্টিস করেছি, ন্যায় করেছি, তার চরিত্রের গঠন ধরন অনুযায়ী আমি তার এই উপন্যাসটার একদমই আমি মুক্তি দিতে চাইনি। আমার এখন এক সময় মনে হয়েছে যে এবার চরিত্রগুলোও ক্লান্ত হয়ে যাচ্ছে, ওদের এবার ছেড়ে দিই। তারপরে যে হয়তো এরপরে আমার মনে হবে যে আরেকটু এমন হলে ভালো হতো, এই 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 ক্ষেত্রটুকু লেখকের থাকা ভালো। না, একদমই। কিন্তু এই উপন্যাস থেকে আপনার পাঠকরা হোয়াট উইল দে বাই বলে আপনি মনে করেন? আমি জানি না শিমুল, এই প্রশ্নের উত্তর আমি মানে আপনি প্রথম পাঠক হিসেবে কি নিয়েছেন আসলে? ভুলে যান এই উপন্যাসটা আপনি লিখেছেন? এটা একদমই ভুলতে পারবো না আমি, প্রথম কথা এটা ভোলাই যায় না, আমি কখনো আমার কোনো বই আর খুলে দেখি না। আচ্ছা আমি আপনাকে বলি কেন আমি এই কথাটা বললাম যে আমি জানি না। আমি লিখেছি 90 দশকের ঢাকার একটা জীবনকে আমি ধরতে চেয়েছি। 90s কিড। 90s কিড, আমি 90s আমার আসলে কৈশোর থেকে তারুণ্যে যাওয়ার যে সময়টা, সেটা আমার কাছে মনে হয়েছে যে গ্রাম নিয়ে অনেক লেখা হয়, কারণ গ্রামের লেখার উপাদানও বেশি, কিন্তু শহরের কিন্তু একটা বৈচিত্র্য, শহরের একটা আলাদা একটা, হ্যাঁ ওই 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 গলির এক ধরনের কালচার, হ্যাঁ ওই মহল্লা, ওই 90-এর জীবন, যারা 90-এর জীবন দেখেছে তাদের কিন্তু ফিতার ক্যাসেটের জীবন, ফিতার ক্যাসেটের জীবন, ডিশ অ্যান্টেনার জীবন, ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটাল ফোন, ক্যাসেট প্লেয়ার। তো আমার কাছে মনে হচ্ছে আমার কাছে অনেক উপাদান আছে, লেখক হিসেবে আমার দায় আছে সেই জিনিসটাকে আমি সবার সামনে আনবো। সেটুকু আমি বলতে পারি পাঠকরা পাবে, কিন্তু পাঠকরা এর মধ্যে থেকে আরো বেশিও নিতে পারেন, অন্যভাবেও নিতে পারেন। আমি না সেই দায়টুকু কখনোই পাঠককে চাপাতে চাই না। কিজি এই সময়ে এই উপন্যাসটা এই সময়ের সাথে কোনো সম্পর্ক কি আছে, বা এখন কেন প্রাসঙ্গিক হবে বলে আপনি মনে করেন? 90-এও তো গণ অভ্যুত্থান হয়েছে, একদম তাই না? তো সেই গণ অভ্যুত্থানকে আমি এড়াতে পারিনি। তো অবশ্যই প্রাসঙ্গিকতার দিক দিয়ে আমাদের যে জার্নিটা, এবং 90 কিন্তু মুক্তিযুদ্ধের পরের বেশ কাছের সময়। এখন যদি আপনি 2024-এ এসে চিন্তা করেন, 25-এ এসে চিন্তা করেন, তো আমার কাছে মনে হয় প্রাসঙ্গিকতা সেভাবেই যে আসলে সেই আগের প্রজন্ম কোন ধারাবাহিকতা, কোন মনস্তত্ত্বের মধ্যে দিয়ে এসেছে এবং তাদের গণ অভ্যুত্থানের ধারাটা কেমন ছিল, এটা বুঝতে গেলেও হয়তোবা কোনো পাঠকের উপন্যাসটা পাঠ করে কিছু তারা নিতেও পারেন। দারুণ। এবারের মেলায় তো আপনার এটা একটা উপন্যাস, অন্য বইগুলো নিশ্চয়ই মেলায় পাওয়া যাবে, সেগুলো নিয়ে যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, আমার প্রথম 4টি বই আছে পাঠক সমাবেশে, সেগুলো সবই ছোট গল্প। ইচ্ছের মানচিত্র, আছে এবং নাই, বুধ গ্রহে চাঁদ উঠেছে এবং 1.5 নম্বরই, এই 4টি আছে পাঠক সমাবেশে। এবং ইতি হেকমালন্তি, এটা আছে হলো পাঞ্জেরিতে, ওটা দ্বিতীয় সংস্করণ চলে এসছে মেলায়, মানে দ্বিতীয় মুদ্রণ যেটা, সেটিও আছে। তো এই 6টি বই। আমি নিশ্চিত যে পাঠকরা আপনার বইটা নিয়ে, আপনার বইগুলো নিয়ে, সাহিত্য নিয়ে এক ধরনের ধারণা পেয়েছে। আমি একটু আপনার লেখার করণ কৌশল নিয়ে আলাপ করতে চাই, যেটা হলো যে আপনার এই কথা সাহিত্যিক হয়ে ওঠা, কথা সাহিত্যের যে জার্নি, আপনি সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলো কি অতিক্রম করেছেন আসলে? নিজের সাথে যদি নিজের প্রতিবন্ধকতা বলি, দুটো প্রতিবন্ধকতা আছে, আমার প্রতিবন্ধকতা এবং যে ইকোসিস্টেম, পরিবেশের প্রতিবন্ধকতা। আমি বরং আমার প্রতিবন্ধকতার কথাই বলি আগে। সেটা হচ্ছে যে চরিত্র, আমার কাছে চরিত্র খুব গুরুত্বপূর্ণ, কারণ আমার কাছে মনে হয় একটি বই পাঠ করলে আমি তার প্রতিটি লাইন মনে রাখতে পারি না। সেই গল্পের কোনো চরিত্রকে যদি আমি ভালোবাসি বা ঘৃণা করি, আমি শুধু তখনই সেই গল্পটিকে ধারণ করতে পারি। তো আমার প্রথম দিকের যে বোঝাপড়াটা ছিল, আমার চরিত্রটা কতটা লজিক্যাল, মানে আজকে যদি আমি শিমুল সালাউদ্দিনকে পোর্ট্রে করি এবং সে যদি হঠাৎ করে একদিন দেখি সে আকাশে উঠছে, কোথাও না কোথাও আমাকে লিখতে হবে যে কেন সে আকাশে উঠছে। তো এই ক্রাফটটাকে আমার ওভার দ্য টাইম আসলে আমি নিজের সাথে বোঝাপড়া করে অর্জন করা, এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ, নিজের একটি স্বর প্রতিষ্ঠা করা। আমি কারো মতো লিখবো বলে এখানে আসিনি, আমি আমার মতো লিখবো। হ্যাঁ, এবং সেই শর্টটি কি সেটি খুঁজে বের করাও আসলে একটা চ্যালেঞ্জ, এবং সেই শর্টটা হয়তো সময়ের সাথে পাল্টাবেও। আপনার লেখালেখিতে আপনার আগে যারা বাংলাদেশে কথা সাহিত্য করেছে, কাদের দ্বারা আপনি আসলে প্রভাবিত বলতে আমি বলছি না যে আপনি ভয়াবহভাবে প্রভাবিত হয়েছেন, কিন্তু কারা আপনার সামনে চ্যালেঞ্জ হাজির করে দিয়েছে? বারবার বলতে গেলে আখতারুজ্জামান ইলিয়াস,
এটা মানে সবাই বলে না, এই কথাটাই সবাই বলে। আখতারুজ্জামান ইলিয়াস বারবার, আমি ওনার বইগুলো না আমার সোফার পাশে বা আমার টেবিলের পাশে থাকে, কারণ কিভাবে চরিত্রর মতো করে ভাবতে হয় সেটা উনিই শিখিয়েছেন। শহীদুল জহির আমাকে কল্পনার দরজাগুলো খুলতে সাহায্য করেছেন। আর একজনের কথা বলি, আপনার আমার খুব কাছের মানুষ, যার কথা বললে আসলে আমরা আবেগতাড়িত হয়ে যাই, আমরা সদ্য হারিয়েছি, ফয়জুল ইসলাম। উনি আসলে আমার লেখালেখির জীবনে কেন যেন একটা প্রাণ, স্নেহ, মায়া দিয়ে উনি আমাকে সব সময় একটা ছায়া দিয়েছেন। তো উনি চলে গেলেন, এই অভাবটা খুব 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 মানে আমি এখন বুঝতে পারছি, যত দিন যাচ্ছে তত বুঝতে নতুন পারছি। আইডিয়া নিয়ে কার সাথে আর কথা বলবেন। যাই হোক, সেই। আমি মনে করি যে সুমন ভাইয়ের একটা বড় ব্যাপার ছিল যে উনি আসলে যে কোনো লেখককে মানে যেইভাবে রসিকতাপূর্ণভাবে প্রেরণা দিতে পারতেন, সেটাও একটা বড় ব্যাপার। খুব ওনার জায়গায় নেমে আসতেন উনি। একদম একদম। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করতে চাই, সেটা হলো যে ধরেন ইফ দেয়ার ইজ টাইম মেশিন এবং আপনি অতীতে গিয়ে যে কোনো লেখকের সাথে যে কোনো সময় আসলে আড্ডা দিতে পারবেন এবং একটা বিশেষ বিষয়ে আড্ডা দিতে পারবেন, আপনি তার সাথে আসলে কি বিষয়ে, কার সাথে, কবে গিয়ে আড্ডা দিতেন? আমি সত্যজিৎ রায়ের সাথে আড্ডা দিতাম। সত্যজিৎ রায়ের প্রতি আমার যে প্রেম, এটা আমার চারপাশে সবাই জানে। এটা একদম নিখাত প্রেম আসলে। উনি কিভাবে মানে গিয়ে কি গিয়ে প্রেমময় আলাপ টালাপ করতেন না না, আসলে কি নিয়ে আলাপ? ওনার কর্মের প্রতি আমার প্রেম, ওনার course. এই যে বৈচিত্র্যময়তা, ওনার এই যে গল্প, ওনার যখন আমি ওনার চরিত্র, ওনার ছোট গল্প কিন্তু অসাধারণ। সেই ছোট গল্প বা উনি যখন অন্যের গল্প নিয়ে স্ক্রিনে গেছেন সেটাও অসাধারণ। ওনার মাথায় কি খেলতো, উনি কি ভাবতেন, ওইটা জানতে এটা আমার চাইতেন। জানার খুব ইচ্ছা ছিল। অনেক ধন্যবাদ কি যে বা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমরা এই আয়োজনটা শেষ করি একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। আপনার যা মনে হবে, নো চিটিং, এক কথায় বলবো, এক কথায় কিজি তাহনিনের র্যাপিড ফায়ারের জন্য প্রথম শব্দ গল্পের ধারণা, আশপাশের মানুষ, খসড়া কতবার করি, যতবার চরিত্ররা মুক্তি না চায়, সংশোধন, কারেকশন, যতক্ষণ আঙ্গুল ব্যথা না হয় বা যতক্ষণ মস্তিষ্ক অচল না হয়, গঠন, গল্পের শরীর, ডায়েরিতে আঁকিবুকি, থিম, মাঝে মাঝে ঘুমিয়ে মাঝে মাঝে জেগে, গল্পের সেটিং, লিখতে লিখতে তৈরি হয়, মাঝে মাঝে সেটিং তৈরি হওয়ার পর আসলে লিখতে বসি, দ্বন্দ্ব, চরিত্ররা এসে আমার সাথে দ্বন্দ্বে লিপ্ত খুব হয়। ঝামেলা করে, সমাধান, শেষ লাইন, গতি মন্থর, বিশদ, কাহিনী বিন্যাসের ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে মানে যত বিশদভাবে ভাবা যায়, ভাবার জায়গাটা, ভাবনার জায়গাটা আসলে সেখানে আমি সময় দিই বেশি। সংলাপ, প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ, দৃশ্য, দেখতে পাই, বর্ণনা, পরিমিতি বোধ থাকা দরকার, টুইস্ট, আগে ভাবি না চলে আসে, সমাপ্তি, সবচেয়ে কঠিন কাজ, প্রতিক্রিয়া ভালো লাগে যদি সেটা সৎ হয়, প্রত্যাখ্যান, খারাপ না, সৎ হলে মন্দ কি, গ্রহণযোগ্যতা পেতে ভালো লাগে যদি সেটা সৎভাবে আমার কাছে আসে, পর্যালোচনা, চাই আরো বেশি বেশি পর্যালোচনা চাই, ইমপ্রুভমেন্ট বা উন্নতি, প্রতিদিন নিজের সাথে নিজের দ্বন্দ্ব হয়, প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া হয় ইমপ্রুভমেন্টের জন্য। কিজি তাহনিন একজন মানুষ যে ভাবতে ভালোবাসে, যার অনেক গল্প বলার আছে। অনেক ধন্যবাদ কিজিবা আমাদেরকে Thank সময় you, দেওয়ার জন্য। শিমুল। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক কিজি তাহনিনের সঙ্গে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।